আচ্ছা দেব, যে রিসেন্টলি এখন বিজেপি ক্যাম্পেনিং করছে বা এনআরসি, যে ক্যাম্পেইনে যেটা কথাটা উঠেছিল যে ধর এনআরসিতে নামটা বাদ গেলেও আমার তো সিএতে নামটা থেকেই যাচ্ছে আমার, তাহলে সমস্যাটা কি হচ্ছে? এখন মানুষকে এটাই তো মানুষকে বোঝানো যাচ্ছে না আলটিমেটলি, না? মানুষ এখন বিভিন্ন দ্বিচারিত মন্তব্য দিচ্ছে যে এনআরসিতে বাদ গেলেও সিএতে নাম। দেখ ভাই, সোজা অঙ্ক সবার জন্য এটা। এখানে আমরা যারা আছি ম্যাক্সিমাম হিন্দু আছি। সিএ হচ্ছে তোকে, তুই শরণার্থী যদি হোস তোকে নাগরিকত্ব দেবে। ধর এখানে আমরা ঘটি বাঙাল সবাই আছি, বাঙাল ওপার বাংলা থেকে এসছে, আর ঘটি যারা এদেশে। তো এখন ঘটি বাঙাল সিএ এর সার্টিফিকেটটা সবাই নিতে চায়। প্রথম কথা হচ্ছে সিএ হচ্ছে নাগরিকত্ব। এখন আমরা তো সবাই নাগরিক অলরেডি, কারণ আমরা ভোট দিয়েছি বলে এই প্রধানমন্ত্রী নির্বাচিত। আমাদের ভোট যদি বৈধ না হয়, আমরা যদি নাগরিক না হই, ভোট বৈধ না। আর ভোট বৈধ না হলে প্রধানমন্ত্রী বৈধ না, প্রধানমন্ত্রী বৈধ না হলে যারা লোকসভায় আইনটা পাশ করলো তারাই বৈধ না। তাহলে সার্কেল ওয়াইজ আমি যদি বৈধ না হই, আইনটাই বৈধ নয়। তার মানে আইনটা যদি বৈধ হয়, তার মানে আমি বৈধ ভোটার, তার মানে অলরেডি আমার নাগরিকত্ব আছে। এখন বিজেপি নাচতে এসে বললো ভাই তোমাকে আরেকটা নাগরিকত্ব দেবো। এখন নাগরিকত্ব একটা মানুষের এক পিসি হয়, আমার চোখে একটা চশমা। বিজেপি এসে বললো আরেকটা চশমা তোমায় দেবো, আমি তো আনন্দে নাচছি। পরে ভাবছি আরে বেটা, চোখে তো একটা চশমা আছে, নতুন চশমা পড়তে গেলে আগে শর্ত পুরোনোটা খুলতে হবে। এখন বিজেপির ধান্দা হচ্ছে পুরোনোটা খুলিয়ে দেওয়া, এক্সিস্টিং যে নাগরিকত্ব। এখন এই পুরোনোটা খুলে দেওয়ার পর নতুন যে চশমাটা ওরা দিচ্ছে, ওটায় আদৌ কি সেই পাওয়ার আছে যেটা তুমি দেখতে পাবো? কোনো গ্যারেন্টি নেই প্রথমত। এবার ভয়ে ঘটি বাঙাল সবাই মিলে সিএতে নাম লেখালো। সিএতে নাম লেখাতে গেলে কি বলতে হবে ফর্মে? আমি ওপার বাংলা থেকে এসেছি, আমাকে নাগরিকত্ব দিন, আমি প্রসিকিউটেড। তুই হোস না হোস তোকে লিখতেই হবে, কারণ এটা ছাড়া তো সিএতে নাম উঠবে না। তুই তো বলতে পারবি না আমি এদেশের নাগরিক, আমার শখ হয়ে যায় একটা। ওটা তো পরের কথা, এটা তো প্রমাণ করতে পারবেই না। যেখানে আইনে বলছে তোমায় প্রমাণ করতে হবে, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দেখ, তুই সিএতে বললি যে আমাকে নাগরিকত্ব দিন, আমি বাংলাদেশ থেকে এসেছি, হয়ে গেল। তোর গায়ে কার্ড দিয়ে দিল, তুই নাগরিক হয়ে গেলি, তুই খুব আনন্দে আছিস। এবার ভাব বিজেপি রাজ্যে ক্ষমতায় এলো, 3 বছর পর এনআরসি হলো, তুই এনআরসির লাইনে দাঁড়িয়ে আছিস। তুই খুব উগ্র মুসলিম বিদ্বেষী ছেলে, ধর তোর সামনে একটা মুসলিম ছেলে, পেছনে একটা মুসলিম ছেলে, তুই তো আনন্দে আছিস, আরে ভাই আমার তো নাগরিকত্ব মোদিজি দিয়ে দিয়েছে সিএতে, আমার কিছু যাবে আসবে না। মুসলিম ছেলেটার মুখে চিন্তা, ও গিয়ে এনআরসিতে ওর নথি জমা দিল, ও দাদুর কাগজপত্র, তুইও জমা দিলি, কিন্তু তুই হাসতে হাসতে বেরোচ্ছিস, ও কাঁদতে বেরোচ্ছে, যে ও জানে ওর কপালে শিখে ছিড়বে না। এবার তুই ফেরার পর মুসলিম ছেলেটা তোকে জিজ্ঞাসা করলো কি ও সার্টিফিকেটে কি লিখলে? কেন? এনআরসিতে তো আমায় লিখতে হবে যে আমি এই দেশের নাগরিক, প্রমাণ করতে হবে। আমি তো আমার দাদুর কাগজ দিয়েছি, এনআরসি তো এটাই, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, মানে আমায় প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক। তাহলে তুই ফর্মে কি লিখলি? আমি এই দেশের নাগরিক, এই আমার দাদুর কাগজ, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক, আমাকে এই তালিকায় রাখা হোক। এবার বেরিয়ে তোকে ওই মুসলিম ভাইটা কাঁধে হাত দিয়ে বলছে ভাই সিএ এর সময় 2 বছর আগে তুই লিখেছিলি তুই বাংলাদেশ থেকে এসেছিস, আর এনআরসির সময় ওই তুই সার্টিফিকেটে নিজেকে বলছিস যে তুই এদেশে। তার মানে তুই একটা ব্যক্তি সরকারকে 2 রকমের ডেটা দিলি। একবার তুই বললি তুই বাংলাদেশে, একবার তুই বললি তুই ভারতে। এই যে সরকারের কাছে তোর সই করা 2 রকমের নথি রয়েছে, সরকার যদি আজকে চায় কালকে তোকে 420 দিয়ে জেলে ঢুকিয়ে দিতে পারে। তার মানে মুসলিম ছেলেটা ফাঁসলো না, যাকে দেখে যার বিদ্বেষে, যার জন্য ঘৃণায় মাথায় পাগল হয়ে গিয়ে তুই এটা করলি, ফাঁসলি কিন্তু সবার আগে তুই। এটা তো প্রথম কথা হয়ে গেল। এবার নাগরিকত্বের গল্প বলছি, শোন ভাই, নাগরিক মানে এনআরসি তো সমস্যাটা কোথায়? এনআরসি কে করবে? মোদি তো নিজে প্রত্যেকটা ফাইল সই করবে না, 10 কোটি বাঙালি। এনআরসি হচ্ছে এখন দুয়ারে সরকার ক্যাম্প করছেন মমতা ব্যানার্জি, ওরকমই যখন এনআরসি হবে প্রত্যেকের পঞ্চায়েতে একটা করে ক্যাম্প হবে। ওই ক্যাম্পে গিয়ে এখন দিদি দুয়ারে সরকার করছে, আর মোদির যেটা ক্যাম্প হবে ডিটেনশনে আপনি, সোজা কথা। আমরা সাথে দিচ্ছি, ওরা ডিটেনশন। বিষয়টা পুরো হচ্ছে ডানায় বাঘ জলে কুমির, অ্যাবসলিউটলি। কোথায় যাবি? এবার তোরা মনে করলি ধর যে ওইখানে গিয়ে তুই নাগরিকত্ব দিয়ে করবি। এবার শুধু যে তোর ডকুমেন্ট ভুল থাকার কারণে নাম বাদ যাবে তা নয়, তোর ভোটার কার্ডে কখনো নাম ভুল চেপে আসেনি? আমার নিজের আধার কার্ড, আমার নিজের নাম স্বাগত চ্যাটার্জি, আমার বাবার নাম এসেছে রবি ঘোষ। তাহলে চ্যাটার্জি চেঞ্জ করতে আমি বিডিও অফিসে খুব কম করে হলো 3 বছর ঘুরতে হয়েছে, কারণ আধার কার্ডে বাবার নাম চেঞ্জ করা ইজ এ হেক্ট্রিক জব, এবং করা যেতও না একটা টাইমে। তাহলে যে আধার কার্ডে চ্যাটার্জির বাবা ঘোষ হয়ে যাচ্ছে, এবার ওই আধার কার্ড নিয়ে এনআরসিতে কি করে প্রমাণ করবে এই আমার বাবা? তো প্রমাণ করতে পারবে না তো। আর বাবা যদি প্রমাণ করতে না পারে, দাদু কি করে প্রমাণ করবে? তাহলে হয়ে গেল গল্প। এবার কেসটা কি হবে? আমাদের আধার কার্ড ভোটার কার্ডে ভুল নাম আসে, টেকনিক্যাল মিস্টেক সব জায়গায় হয়। ধর টেকনিক্যাল মিস্টেকের কারণে শুধু তো বলছে ঘোষ চ্যাটার্জি, যদি ধর আমার দাদুর নাম ছিল পবন ভট্টাচার্য, আমার বাবার নাম দিলীপ ভট্টাচার্য, আমার দাদু ধর সেই সময় ইউজ করতো পবন কুমার ভট্টাচার্য বা পবন চন্দ্র ভট্টাচার্য,
দলিলে পবন চন্দ্র ভট্টাচার্য করা, কিন্তু আমার দাদুর যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে পবন ভট্টাচার্য। অ্যাজ পার ল পবন চন্দ্র ভট্টাচার্য অ্যান্ড পবন ভট্টাচার্য দুজন আলাদা ব্যক্তি। এবার যে দাদু তোর মোড়ে ভূত, তার ছাইটাও গঙ্গায় ভাসিয়ে দিয়েছিস, কোথায় চলে গেছে জানিস না। সেই দাদুকে তুই মরার থেকে ডেকে তুলে বলবি দাদু তুমি প্রমাণ করো তুমি এই চন্দ্র, পারবি না? তার মানে ওই যে টেকনিক্যাল এররটা হলো, তার জন্য কিন্তু ঘটি বাঙাল সব ফাঁসবে এবং তার জন্য তুই ঝুলে রইবি। এবার ঝুলে কদিন থাকবি তার কোনো গ্যারেন্টি নেই। আর যতদিন ঝুলে থাকবি তোর পরিচয় কি? আইদার ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে তোকে, জেলে, কারণ সরকার জানে না তুই কোন দেশের নাগরিক। আর না হলে ডি ভোটার করে দেবে। ডি ভোটার মানে কি? এমন নাগরিক যারা ডাউটফুল ভোটার, এমন নাগরিক সরকারের সন্দেহ আছে তারা নাগরিক কিনা, তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না। রেশন পাবি না, সরকারি মমতা ব্যানার্জি যে স্বাস্থ্যসাথীটা চালু করে দিয়ে গেল পাবি না, সরকারি চাকরি পাবি না। তখন কি হবে জানিস? এটার একটাই উদ্দেশ্য, পুরনো দাস প্রথা ফিরিয়ে আনা। তখন তোকে তোর পেট চালানোর জন্য, কারণ তোকে দোকান থেকে 30 টাকার চালই কিনতে হবে, সরকার রেশনের চাল তুই পাবি না, কারণ তুই তো দেশেরই নাগরিক নোস। তোকে কেন গভর্নমেন্টের সুযোগ সুবিধা দেবে? তাহলে তোকেই 30 টাকার চাল জোগাড় করার জন্য 1000 টাকা মজুরির কাজটা 200 টাকায় হলেও পেটে বুকে লাথি ঘেরে করতে হবে। আর সেটা তুই কাদের আন্ডারে করবি? ওই গুজরাটি শিল্পপতিদের আন্ডারে। আলটিমেটলি দেশটাকে তো চালাচ্ছে গুজরাটি শিল্পপতিরা, আদানি আম্বানি, এরাই তো টপে বসে আছে ক্যাপিটালিজম। তো এরা যদি দেশটাকে চালায়, তোকে যদি পরিশ্রম করতে হয়, তোকে যদি ডবল পরিশ্রমে আধা স্যালারি নিয়েও কাজ করতে হয়, তুই আলটিমেটলি তার মানে বাংলা নতুন করে গুজরাটের দলদাস তৈরি হবে। তার মানে যে বাংলা দেশকে স্বাধীন করলো সবচেয়ে বেশি প্রাণ দিল, সবচেয়ে বেশি মরলো, এবং যে বাংলা স্বাধীন করলো বলে আজকে অমিত শাহ নরেন্দ্র মোদীর মতো গুজরাটি ভাই দেশ শাসন করার ক্ষমতা ভোগ করছে, আলটিমেটলি যে গুজরাটি ভাইদের কোনো কন্ট্রিবিউশন ছিল না স্বাধীনতায়, তারা আমাদেরকে কন্ট্রোল করবে এবং আমরা তাদের দাস চাকর হয়ে থাকবো। এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। আর ভাই এনআরসি নিয়ে সোজা কথা, আমরা যেটা বলি ও তো কোনো স্পেকুলেশন হবে, আসামে তো হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি তো প্রুফ। আমার কথা হচ্ছে বিজেপি যদি হিন্দু প্রিয় হয়, আসামে যে 19 লাখ লোকের নাম বাদ গেছে তার মধ্যে 14 লাখ হিন্দু বাঙালির নাম কেন? ত্রিপুরাও তাই, ত্রিপুরাতে এখন বাঙালি খেদাও হচ্ছে। বিজেপির শিলংয়ে বাঙালি খেদা, শিলংয়ে তাই, মেঘালয়তেও হচ্ছে। বিহারে বলছে বিহারে দুর্গাপুজো যাচ্ছে, মুঙ্গেরে গুলি চললো। বিজেপির সরকার ছিল তো ওখানে। আরে যে ছেলেটা মারা গেছে সেও বিজেপির ছেলে, বিজেপির ছেলে, বাঙালি ছেলে। তার মানে তুমি হিন্দু হিন্দু ভাই ভাই ততক্ষণ বলছো যতক্ষণ না সে বাঙালি হিন্দু। উত্তরপ্রদেশে কি হলো? বিরাট যোগী আদিত্যনাথ বিরাট হিন্দু, কি বললো? রামলীলা হোগা লেকিন দুর্গা পূজা নেই হোগা। তার মানে রামলীলা হিন্দুদের উৎসব, কিন্তু দুর্গাপুজো নাকি হিন্দুদের না। কেন? হিন্দু বাঙালিরা করে তো। ভাই ত্রিপুরা বাঙালি প্রধান রাজ্য, দুর্গাপুজোর ছুটি কমে গেছে ভাই। বাংলায় আমরা মেনে নিতে পারবো যদি দুর্গাপুজো হয়ে বিজেপি ক্ষমতা এসে বলে শুধু নবমী আর মহালয়া ছুটি? কেউ মেনে নিতে পারবে তো? বাংলার প্রধান উৎসব কেন করছে? বিজেপির প্রধান টার্গেট হচ্ছে বাঙালি শেষ করো। কেন? কারণ বিজেপি হিন্দু বাঙালিকে হিন্দু মনেই করে না, কারণ এই বাঙালি মাছ মাংস খায়। আর আরএসএস এর আইডিওলজি অনুযায়ী একদম তার মুখে বাঙালি উচ্চারণটা হয় না, যে কোনো যেই ভাষণ দিক না দিক, বাংলা কথা সে কি কোনো সময় বলেছে? একদম ঠিক। তাহলে তাই সে যদি বাংলা কথা উচ্চারণ না করতে পারে, তাহলে সে আমাদের এই পশ্চিমবাংলাকে দেখবে কি করে? একদম বুঝবে কি করেছে, একদম তাই। আরে বাংলাকেও তা বলছো বাঙ্গাল। হ্যাঁ, বাঙাল বাঙ্গাল, বাঙাল ছাড়া কোনো কিছু কথা নেই। আবার এদের নেতা কি বলছে ওখানে দাঁড়িয়ে? বলছে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতকে বদলাতে হবে। ভাবুন, রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বদলাতে হবে। এদের নেতা কি বলছে? দিলীপ রাহুল সিনহা বাঙালি নোবেল পেলে বলছে ও তো বিদেশি বউ আছে তাই নোবেল পাচ্ছে। আরে এদের নেতা তথাগত বলছে রসুল সংস্কৃতি, রবীন্দ্রনাথ নজরুলকে বলা হচ্ছে রসুল। একদম একদম একদম। অর্থাৎ সোজা ভাষায় ভাই একটা লাইনে কথা হচ্ছে, এখানে আমরা জলের ওপরে আছি ভাই, যারা মাছ ধরেছি আমরা সবাই জানি মাছের ছিপ থাকে, ছিপের মধ্যে চারা, মাছের খাবার লাগাতে হয়, লাগিয়ে জলে ফেলতে হয়। যখন আমরা জলে ফেলি তলা দিয়ে মাছ কিলবিল করতে করতে যায়, খাবারটা শুধু দেখতে পায়, আংটাটা দেখতে পায় না। খাবারটা দেখে কি ভাবে? ওপরে মানুষটাকে আশীর্বাদ করে বলে কি ভালো মানুষ, আমায় খেতে দিয়েছে, আমি ক্ষুধার্ত ভেবে। মাছটা চানাটা খেতে যায় তখনই আংটাটায় মুখটা আটকায়, আর যখনই বড়শিতে মুখটা আটকায় ওপরের লোকটা যখন টেনে তোলে, মাছটা মরতে মরতে ভাবে যাকে আশীর্বাদ করছিলাম খেতে দিয়েছে বলে আসলে সে আমায় ভেজে খাবার তাল করছে। আর তখন এই আমটাটার নাম হচ্ছে এনআরসি আর চারাটার নাম হচ্ছে সিএ। চারাটা নিয়ে যারা সিএ নাগরিকত্ব নিয়ে ছুটে যাবে তারা অ্যাকচুয়ালি এনআরসির আংটায় ফাঁসবে, আসামের মতো পরিণতি। আর ধর আজকে জিজ্ঞাসা করবে যে কিভাবে এক্স্যাক্টলি কোন পয়েন্ট অফ ভিউতে বিজেপিরা হিন্দু বাঙালি বিরোধী, এখন দুটো পয়েন্ট অফ ভিউ দিচ্ছি। ওরা রামচন্দ্রের পুজো করে, রামচন্দ্র নিজে মা দুর্গার আরাধনা করতো একদম, তিনি কিন্তু তারা কিন্তু সেটা কমপ্লিটলি অ্যাওয়্যার সেই বিষয়ে একদম। তারা কিন্তু আজ এগেনস্টে কেন? কারণ আমরা বাঙালি। দ্বিতীয়ত ওরা সিন্ধু নামটাতে এখন অপোজ করছে। সিন্ধু কি? সিন্ধু থেকে হিন্দু হয়েছে, ইন্দু থেকে হিন্দু হয়েছে। পার্সিয়ানরা উচ্চারণ করতে হিন্দু হতো, সেখান থেকে আজ হিন্দু।
সেখানে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করে তারাই আজকে হিন্দু। ওরা কিন্তু সব জানে, কিন্তু যেহেতু সঙ্গীতটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে তাই ওদের সমস্যাটা হচ্ছে, কারণ উনি বাঙালি। এটা যদি ওরা গুজরাটি লিখতে সমস্যাটা হতো না। একদম ব্যাপারটা হচ্ছে এখানেই, ওরা হচ্ছে বাঙালি বিরোধী, ওরা হিন্দু বাঙালি বিরোধী। তখনই হবে যে আমরা এখানে আছি গঙ্গাসাগরে, যদি যোগী আদিত্যনাথ হিন্দু ধর্মের রক্ষক ধারক বাহকই হতো, তো গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্যাক্স পুণ্যার্থীরা আসেন পুরো তো তুলে দিলেন। সরকারের অত কিছু লস হওয়ার পরেও এখানে যারা আছেন পুরো ট্যাক্স তুলে, ট্যাক্স ফ্রি। আর ওখানে আরেকটা হয় আমাদের এখানকার কুম্ভ মেলা, ওখানে একটা মানুষকে যেতে গেলেও প্রায় কয়েক হাজার টাকার ট্যাক্স দিতে হয়, কয়েক শো টাকার ট্যাক্স দিতে হয়। উত্তরপ্রদেশ জুড়ে এই যে গঙ্গা জুড়ে যত দুর্গা মন্দির ছিল সেগুলো তো ভেঙে দিল। একদম এই যে গঙ্গার পরে বারাণসীতে মন্দিরের পর মন্দির ভাঙা হয়েছে আর কভারেজ করতে দেওয়া হয়নি মিডিয়াকে। আমি ছবি দেখে আমার কষ্ট লাগছে, একটা শিবলিঙ্গর যে লিঙ্গর সাইড দিয়ে যে স্তম্ভটা বেরিয়ে থাকে, যেটা বেরিয়ে থাকে অংশ ব্রিজের মতো, ওটা ভেঙে শিবলিঙ্গ পড়ে আছে, ইট চাপা পড়ে বুলডোজার দিয়ে ভেঙে গেছে, এমনকি মূর্তিগুলোকেও সরাই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই কনক্লুশনে আসা যায় ভাই, বাঙালি যদি সিএ কে অ্যাকসেপ্ট করে তাহলে আলটিমেটলি ওরা পরবর্তীকালে আংটার মতো এনআরসি দিয়ে ফাঁসাবে। আর তখন ওই গুজরাটের দালালরা গান করবে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরে